একবার খবরের কাগজের পাতা উল্টাতে গিয়ে ওনার চোখ পড়ল একটি অ্যাডভার্টাইজমেন্টে। কাগজে বড় অক্ষরে ছাপা আছে, আপনার বাড়ি হোক আপনার পরিচয়। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শটান তার ফোন থেকে ওই সিমেন্ট কোম্পানির হাই অফিসিয়ালকে ফোন করেন এবং জানতে চান, আমার নিজের কোনো বাড়ি নেই, আমার মতন এরকম অনেক মানুষের আজও নিজের কোনো বাড়ি নেই, তাহলে আমাদের কি কোনো পরিচয় নেই? এগিয়ে চলা এই সমাজে আপনি মানুষের জন্য কতটুকু করতে পারছেন সেটাই কি আপনার যথেষ্ট পরিচয় নয়? সেদিন লজ্জিত হয়েছিলেন সিমেন্ট কোম্পানির ওই হাই অফিসিয়ালটি। পাম অ্যাভিনিউ এর একটি 1.5 কামরার ফ্ল্যাট, বড়জোর ওই 10 ফুট বাই 10.5 ফুট, কিছু সাধারণ আসবাবপত্র, কিছু বই, আর তার মাঝে ততোধিক সাধারণ ধুতি পাঞ্জাবি পরা বয়স্ক এক মানুষ। অসাধারণ ব্যক্তিত্বের মানুষের হাতে রাখতে হয় না কোনো দামি ফোন, পরতে হয় না কোনো ব্র্যান্ডেড পোশাক। সাদা ধুতি পাঞ্জাবিতেই তিনি উজ্জ্বল হয়ে রাজত্ব করে গেছেন সমগ্র রাজ্যবাসীর মনে। বাড়ি গাড়ি সম্পদ করার জন্য তিনি যে কখনোই রাজনীতি করতে আসেননি তা তার চরম রাজনৈতিক বিরোধীরাও স্বীকার করেন। বিমান বসু একটি ইন্টারভিউতে বলেছিলেন, পাম অ্যাভিনিউ এর ওই স্যাঁতস্যাঁতে ঘর ওর স্বাস্থ্যের পক্ষে সঠিক ছিল না। সেই কবে থেকে জ্যোতি বসু বলেছিলেন ঠিকানাটা বদলাতে, শোনেননি তার কথাও। গৌতম দেব থেকে বিমান বসু, মমতা বন্দ্যোপাধ্যায় কারোর আবেদনে ওই ঠিকানা উনি বদলাননি জীবনের শেষ দিন অবধি। 1944 সালের 1 মার্চ উত্তর কলকাতায় এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন বুদ্ধদেব ভট্টাচার্য। ঠাকুরদা কৃষ্ণচন্দ্র স্মৃতিতীর্থ ছিলেন সংস্কৃতে একজন পণ্ডিত মানুষ। লিখেছিলেন পুরোহিত দর্পণ, যা এখনো পশ্চিমবঙ্গের পুরোহিতদের মধ্যে খুব জনপ্রিয়। ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলেও ছোট বুদ্ধ হয়ে উঠেছিলেন আপাদমস্তক এক নাস্তিক। তবে কাকা সুকান্ত ভট্টাচার্যের লেখা তাকে বেশ অনেকটাই টানত। প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা অনার্স করার সময় তার প্রথম রাজনীতিতে হাতে খড়ি। পড়াশুনো শেষ করে দমদমের এক স্কুলে শিক্ষকতাও করেছিলেন কয়েকদিনের জন্য। একদিন প্রমোদ দাশগুপ্ত ওনাকে ডেকে পাঠালেন, বললেন চাকরিটা ছাড়তে হবে, হতে হবে পার্টির সর্বক্ষণের কর্মী। ব্যাস, জীবনের মোড়টা হয়তো সেদিন থেকেই শুরু। খাদ্য আন্দোলনে রাস্তায় মুখ গুজে পড়ে থাকা থেকে ভিয়েতনামের পক্ষে স্লোগান দেওয়া, সে এক অসম লড়াই। 1977 সালে কাশীপুর থেকে প্রথমবারের জন্য এমএলএ হন বুদ্ধদেব ভট্টাচার্য। দায়িত্ব পেলেন মিনিস্ট্রি অব ইনফরমেশন এবং পাবলিক রিলেশনের মতন দপ্তরে। 1982 সালে সেই কাশীপুর থেকে এবার সামান্য মার্জিনের জন্য হেরে গেলেন। তবে ঠিক তার 5 বছর পরে 1987 সালে যাদবপুর কেন্দ্র থেকে দাঁড়ানোর পরে আর ওনাকে ঘুরে সেভাবে তাকাতে হয়নি। টানা 2011 সাল অবধি বিধানসভা আলো করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 1987 সাল থেকে কালচারাল মিনিস্ট্রি, আরবান ডেভেলপমেন্টের মতন দপ্তর ওনাকে সামলাতে হয়েছিল। জ্যোতি বসুর শারীরিক অসুস্থতার কারণে 1996 সালে দায়িত্ব পেলেন প্রথমবার পুলিশ মন্ত্রী হওয়ার। 1999 সালে হলেন ডেপুটি চিফ মিনিস্টার এবং 2001 সালে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। জ্যোতি বসুর শারীরিক অসুস্থতার পরে রাজ্যে গুঞ্জন ওঠে পরবর্তী মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে। এক সংবাদ মাধ্যম যখন বুদ্ধদেব বাবুকেই প্রশ্ন করে বসেন তার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে, বুদ্ধবাবু তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় উত্তর দেন, কে, আমি ওই চেয়ারে? কোনো সম্ভাবনাই নেই। সেই সঙ্গে ইঙ্গিতে আকারে বুঝিয়ে দিলেন জ্যোতি বসুর জায়গায় সবচেয়ে যোগ্য ব্যক্তি সোমনাথ চট্টোপাধ্যায়। বর্তমানে যখন চেয়ার দখলের লড়াইতে পশ্চিমবঙ্গবাসী পিসি ভাইপোর ঠান্ডা লড়াই দেখছে, পরিবারের মধ্যেই গড়ে উঠছে ক্ষমতা দখলের লড়াই, তখন বুদ্ধদেব ভট্টাচার্য একজন ব্যতিক্রমী উদাহরণ। না ছিল চেয়ারের লোভ, না ছিল পদের অহংকার। মুখ্যমন্ত্রী হওয়ার পরে একবার সরকারি কাজে তিনি গেলেন দার্জিলিং। ছিলেন একটি সরকারি আবাসনে। সেখানে জল গরম করার গিজার ঠিকমতো কাজ করছিল না বলে একটি লোককে ডাকা হয়, একটি মিস্ত্রিকে ডাকা হয় ঠিক করার জন্য। সেই মিস্ত্রি গিজারটি ঠিক করার পরে স্বয়ং বুদ্ধবাবুকেই বলেছিলেন সাহেবকে বলে দেবেন তিনি যেন গিজারটা একবার দেখে নেন। বুদ্ধবাবু মাথা নেড়ে বলেছিলেন, আচ্ছা, বলে দেব। দল ও প্রশাসনের শীর্ষ পর্যায় থেকেও তিনি এতটাই সাধারণ জীবনযাপন করতেন যে অনেক সময়
মানুষ তাকে চিনতেও পারত না। এখন যখন একটা কাউন্সিলর কয়েক কোটি টাকার অ্যাস্টন মার্টিন নিয়ে গোটা শহর দাপিয়ে বেড়ান, তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী তার শেষ দিন অবধি কাটিয়ে দিলেন ওই একটি সাদা অ্যাম্বাসেডারে WB060002। যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন বাড়িতে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রটাও কখনো বসাতে দেননি। তবে অসুস্থ হওয়ার পরে ওনার মতের বিরুদ্ধে গিয়েই একটি এসি লাগানো হয়েছিল। 2011 সালের নির্বাচনে হারার পরেও তার বুলেট প্রুফ গাড়িটি তাকে প্রায় তার বাড়িতে নিতে আসত। কিন্তু উনি স্বচ্ছন্দ বোধ করতেন তার পার্টির দেওয়া গাড়িতে। একদিন সংশ্লিষ্ট পুলিশের অফিসারকে ডেকে বললেন, সরকারি গাড়ি তো আমি ছেড়ে দিয়েছি, বলেও দিয়েছি আর গাড়ি না পাঠাতে, কিন্তু তাও আপনারা রোজ আসেন কেন? পুলিশ অফিসার উত্তর দেন, স্যার, এটা আমাদের ডিউটি, সরকারি নির্দেশ মেনেই করছি। আপনি গাড়িতে না উঠলেও আপনার পেছন পেছন আমাদেরকে যেতে হবে। রাষ্ট্রীয় সম্মান কোনোদিন তাকে আকৃষ্ট করেনি। ফিরিয়ে দিয়েছিলেন কেন্দ্র সরকারের পদ্মভূষণ সম্মান। মৃত্যুর শেষ দিনেও পরিবার ফিরিয়ে দিলেন রাজ্য সরকারের গান স্যালুটের আবেদন। রবীন্দ্র বুদ্ধবাবুর অনাড়ম্বর জীবনযাপনের উদাহরণ দিতে গিয়ে বলেন, বুদ্ধদার বিয়েতে গিয়ে দেখি কোনো নহবত বসেনি, বাজেনি কোনো সানাই, ছিল না বিয়ের কোনো ভোজ, নতুন ধুতি পাঞ্জাবিটাও বুদ্ধদা নিজের জন্য কেনেননি। 60-এর দশকে বুদ্ধবাবুর মিটিং মিছিলের সঙ্গী ছিলেন শ্যামল চক্রবর্তী। দূরপাল্লার কোথাও কোনো মিটিং মিছিলে গেলে যেতে হতো ট্রেনের জেনারেল কামরাতে। ট্রেন রিজার্ভেশনের অর্থ তখন পার্টির পক্ষে দেওয়া খুব একটা সম্ভব ছিল না। কিছু বছর পরে পার্টি বড় হয়, অর্থ আসতে থাকে, আর্থিকভাবে সচ্ছল হয় সিপিআইএম। তখন বুদ্ধদেব বাবু শ্যামল বাবুকে ডেকে বলেছিলেন, এখন পার্টি বড় হয়েছে, অর্থ হয়েছে, আমরা ট্রেনের এসি কামরায় যেতে পারছি, থাকছি ভালো হোটেলে, শীততাপ নিয়ন্ত্রিত রুমে। এই অভ্যেসটা কিন্তু ভালো নয়। বর্তমান দিনে যখন একটা মন্ত্রী তার কুকুরের জন্য আস্ত একটা ফ্ল্যাট কিনে রেখেছেন, তখন ব্যতিক্রম সাদা পাঞ্জাবি আর তার পরিবার। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন তার স্ত্রী মীরা ভট্টাচার্য রাজারহাট নিউ টাউনে একটি সরকারি যৌথ আবাসনে ফ্ল্যাট কেনার জন্য যে লটারি ব্যবস্থা হয়েছিল সেখানে আবেদন করেন। মীরা ভট্টাচার্য আবেদন করেন তার সঞ্চয়ের 1 লক্ষ টাকা জমা দিয়ে। মুখ্যমন্ত্রীর স্ত্রীর নাম সে লিস্টে উঠেনি। লটারির লিস্টে মুখ্যমন্ত্রীর স্ত্রীর নাম উঠছে না, এটা ভাবলে এখন হয়তো আমাদের অবাক লাগে, কিন্তু তখন হয়তো এটাই ছিল স্বাভাবিক। তৎকালীন আবাসন মন্ত্রী ছিলেন গৌতম দেব। তিনি এ বিষয়ে খুব একটা কিছু জানতেন না, জানতে দেননি মীরা ভট্টাচার্য। পরে এই ঘটনার ব্যাপারে জানতে পেরে আফসোস করেন গৌতম দেব। তিনি বলেন, আমি আবাসন মন্ত্রী আর আমি জানি না বৌদি ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন। এত মানুষ ফ্ল্যাট পাচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রীর স্ত্রীকে একটা ফ্ল্যাট করে দিতে পারলাম না। তারপরে আবাসন মন্ত্রী গৌতম দেব বুদ্ধদেব ভট্টাচার্যকে ফোন করেন। উপাস থেকে বুদ্ধবাবু বলে ওঠেন, গৌতম, তুমি তো আমাকে চেনো, তোমাকে কিছু করতে হবে না, লটারিতে নাম ওঠেনি, ব্যাস মিটে গেছে, অন্য কোনো ফ্ল্যাটের প্রশ্নই আসে না। মীরা ভট্টাচার্য চাইলেই গৌতম বাবুকে বলে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে নিতেই পারতেন। স্বামী মুখ্যমন্ত্রী হওয়ার কোনো সুবিধা কোনো কালেই যে তিনি নেননি, তার চাক্ষুষ উদাহরণ হয়তো আমি নিজে। বছর 1.5 আগে, খুব সম্ভবত পুজোর সময়, গড়িয়াহাটের ফুটপাতে ঘুরে ঘুরে 8-10টা মধ্যবিত্ত ছেলের মতো আমিও বাজার করছিলাম। পাশ ফিরে ঘুরে দেখতেই দেখি মীরা ভট্টাচার্য। ওই প্রথম এত কাছ থেকে দেখা। উনিও বাজার ব্যাগ হাতে গড়িয়াহাটের ফুটপাত, আর শয় শয় মানুষের মতন। কালো স্করপিও চড়া কাউন্সিলর, ফ্ল্যাট ভর্তি নেতার টাকা, রোগী নেতা নেত্রীর মাঝে প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী আর আমি এক দোকান থেকে কেনাকাটি করছি ভেবেই একটু ইতস্তত বোধ করেছিলাম। সন্তান সুচেতন ভট্টাচার্য সেবার কলেজ অ্যাডমিশনের জন্য অন্য বাকি স্টুডেন্টের মতো পাক্কা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অ্যাডমিশনের ফর্ম তোলেন। উনি চাইলেই বাবা মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে একটু সুবিধা নিতেই পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান। বুদ্ধবাবুর ভালো লাগার মধ্যে ছিল বই পড়া, লেখালেখি, সাহিত্য চর্চা আর বিশেষ করে ক্রিকেট খেলা। সেই ছাত্র জীবন থেকেই তার ক্রিকেট খেলা শুরু।
মুখ্যমন্ত্রী হওয়ার পরে বুদ্ধদেব ভট্টাচার্য সৌরভ গাঙ্গুলির সাথে অনেকটা সময় কাটাতেন ক্রিকেটের আলোচনা নিয়ে। বিভিন্ন সময়ে এই সৌরভ গাঙ্গুলিকে এই মানুষটির আশেপাশে থাকতে দেখা গেছে, এখন যেমন বর্তমান মুখ্যমন্ত্রীর পাশে দেখা যায় আর কি। অভিমান বলুন কিংবা মুখোশ চিনে ফেলার কারণে জীবনের শেষ কয়েকটা বছর বুদ্ধদেব ভট্টাচার্য সৌরভ গাঙ্গুলির সাথে আর সেভাবে যোগাযোগ রাখেননি। কিন্তু মানুষটার জাদুটাই এমন যে বুদ্ধবাবুর স্মৃতিস্মরণ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের শেষ দিনে পৌঁছেছিলেন সৌরভ গাঙ্গুলি স্বয়ং। সমস্ত টিভি মিডিয়া ক্যামেরাকে এড়িয়ে তিনি এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে। তার সাক্ষী ছিলাম আমরা সেদিন যারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত ছিলাম। টিভি মিডিয়ার আড়ালে কেন এসেছিলেন তা বুঝতে খুব একটা অসুবিধা আমাদের হয়নি। রবীন্দ্রনাথের প্রতি বুদ্ধদেব ভট্টাচার্যের ছিল অগাধ ভালোবাসা। বুদ্ধদেব ভট্টাচার্য তার ছাত্র জীবনেই সাহিত্য চর্চার সাথে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। এক এক সময় মনে হয় সব বোধহয় শেষ হয়ে গেল, ফুরিয়ে গেল, কিন্তু তখনও রবীন্দ্রনাথ আবার ফিরে আসেন আমাদের চিন্তায়। রবীন্দ্রনাথ একটা জায়গায় গানে লিখছেন, ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার চায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে, এই বিশ্বাস নিয়েই আমরা আছি, এই বিশ্বাস নিয়ে আমরা। মার্কস, লেনিন, রবীন্দ্রনাথ, মায়াকোভস্কি, কামু, কাফকা, মার্কেস প্রত্যেকের বই তার পড়ার টেবিলে থাকতো। তার নাটক ও চলচ্চিত্রের প্রতি যে কোনো 8-10টি সাধারণ শিক্ষিত মনস্ক বাঙালির মতোই ছিল। শরীর যতদিন সুস্থ ছিল কলকাতা শহরে ভালো নাটক, ভালো সিনেমা বুদ্ধদেব ভট্টাচার্য সাধারণত না দেখে থাকতেন না। সিনেমা প্রেমের জ্বলন্ত উদাহরণের একটি সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে। ওই সিনেমা তৈরির জন্য পুরো অর্থটা দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। টাকা দেওয়ার আগে নিয়মিত তথ্যমন্ত্রীর টেবিলে রাখা হতো সিনেমা স্ক্রিপ্ট। সেদিন নিজে সময় দিয়েও বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে সময় মতো পৌঁছাতে পারলেন না সত্যজিৎ রায়। তথ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বসে আছেন তার কেবিনে অপেক্ষায়। পরে আবার সময় চেয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে স্ক্রিপ্ট নিয়ে পৌঁছালেন সত্যজিৎ রায়। আগের দিন তার মতো একজন মন্ত্রীকে বসিয়ে অপেক্ষা করানোর জন্য রাগের কোনো ছিটে ফোঁটাও দেখাননি সত্যজিৎ রায়ের উপর। 2-3 পাতা উল্টে পাল্টে স্ক্রিপ্টটা পড়ার পরে উনি বলেন, আপনি সিনেমা তৈরি করুন, রাজ্য সরকার আর্থিকভাবে সব রকম সাহায্য করবে। হীরক রাজার মতো একটি ছবি যা সরকার বা শাসককে শোষকের আসনে বসিয়েছিল, শাসকের ছবি মানুষের কাছে খারাপভাবে প্রজেক্ট করা হতে পারে তা জেনেও রাজি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তারপর সিনেমাটা তৈরি হয় আর বাকিটা ইতিহাস। একবারই সত্যজিৎ রায় ভীষণভাবে অসুস্থ, সিঁড়ি ভেঙে উঠতে পারেন না শোনার পরেই বুদ্ধবাবু পিডব্লিউডি এর সাহায্যে ওনার বাড়িতে ব্যবস্থা করলেন লিফটের। কারণ লিফট তৈরি করার যে 5 লক্ষ টাকা খরচ তা মানিকবাবুর কাছে ছিল না। প্রচারের আলোতে না থেকেই পুরো কাজটা সম্পন্ন করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধবাবু তার সময় উদ্যোগ নিয়েছিলেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের, যা এখন সভা আলো করে বসে থাকেন সোহম, নুসরাত, মমতা বন্দ্যোপাধ্যায়রা। তৈরি করেছিলেন শিশির মঞ্চ, বাংলা একাডেমি, নাট্য একাডেমি, ভাষা একাডেমির মতো আরো অনেক কিছু। চেতলায় অহিন্দ্র মঞ্চ, শিলিগুড়িতে দীনবন্ধু মঞ্চ, সল্টলেকে রবীন্দ্র ওয়াকাকুরা ভবন, দার্জিলিংয়ে ভানুভক্ত ভবন। বাংলা সিনেমার শতবর্ষে টালিগঞ্জে তৈরি করা হলো শতবর্ষ ভবন তারই আমলে। এই কলকাতা শহরের উপরে তৈরি হলো রূপকলা কেন্দ্র। সাহিত্য সংস্কৃতি যাতে শুধু শহুরে আপার ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, তাই তিনি প্রত্যেকটি জেলায় একটি করে তৈরি করলেন রবীন্দ্র ভবন। এখনকার চুরির দায় জেল খাটা আসামিরা যখন বলেন বামেরা টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিকে কখনো সম্মানই দেয়নি, তখন বুদ্ধদেব ভট্টাচার্যের এই অবদানগুলো ওদের গালে কষিয়ে চড় মারার মতন। কোনোদিন তার সৃষ্টিমূলক কাজের জন্য নিজের ছবির পোস্টার মারতে হয়নি রাজ্যের জায়গায় জায়গায়। তথ্যমন্ত্রী তারপরে মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার একান্ত সচিব প্রদীপ্ত সেনকে ঘরে ডেকে বলেছিলেন, সরকারি টাকায় বিজ্ঞাপন ছাপা হবে, কিন্তু সেখানে আমার ছবি থাকবে না।
এটা সবাইকে বলে দেবেন। সরকারি বিজ্ঞাপনে শুধু সরকারি কাজের ফিরিস্তি থাকবে, আমার ছবি নয়। এখন যখন বইমেলায় মুখ্যমন্ত্রীর হাজার হাজার পোস্টার দেখে আমাদের রক্ত গরম হয়, তখন বইমেলার ফিতাটাও অবধি কাটতে যেতেন না বুদ্ধদেব ভট্টাচার্য। 1997 সাল কলকাতায় শুরু হলো আন্তর্জাতিক বইমেলা। বইমেলার থিম ছিল ফ্রান্স। উদ্বোধন করতে এলেন ফ্রান্সের বিখ্যাত দার্শনিক জ্যাক দেরিদা। সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ বইমেলার 6ষ্ঠ দিনে একটি খাবারের দোকান থেকে অসাবধানতার কারণে আগুন লেগে ছারখার হয়ে গেল হাজার হাজার বই। দমকল আসার আগে মেলার 2/3 পুড়ে তখন ছাই হয়ে গেছে। চারিদিকে হাহাকার। সেই আধারের মাঝে যেন আলো হয়ে এলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। নতুন করে স্টল সাজানোর নির্দেশ দিলেন, নিলেন না কোনো স্টলের থেকে ভাড়া অবধি। তার তত্ত্বাবধানে যুদ্ধকালীন প্রক্রিয়ায় বইমেলাকে আবার নতুন করে সাজিয়ে তোলা শুরু হলো। প্রতিদিন মাঠে এসে কাজের অগ্রগতি দেখে যেতেন। বইয়ের পোড়া গন্ধ যাতে মানুষের নাকে না যায়, তাই তিনি গোটা বইমেলাকে ফুলের টব দিয়ে সাজিয়ে দিলেন। 3 দিনের মধ্যে আবার সেজে উঠল প্রাঙ্গণ। বুদ্ধদেব ভট্টাচার্য স্বয়ং সন্দীপন চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদারের সাথে নিলামে শুরু করলেন বই বিক্রয়। সেদিন সামান্যটুকু প্রচারের আলোয় না থেকে 3 দিনের মধ্যে এত বড় একটি পদক্ষেপ করে দেখিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 1996 সাল অমরনাথ যাত্রায় আটকে পড়লেন অনেক মানুষ, তার মধ্যে ছিলেন অনেক বাঙালিও। বুদ্ধদেব ভট্টাচার্য তখন ফোন করলেন দিল্লিতে থাকা মোহাম্মদ সেলিমকে। তিনি নির্দেশ দিলেন, কাল সকালে তোমায় অমরনাথ যেতে হবে। বাংলার অনেক মানুষ বিপদে আছে, তাদের দেখভাল করতে হবে। আমি সব ব্যবস্থা করেছি, তুমি গিয়ে দেখো আর ওদের কি লাগবে। এসবের পর কোনো ধর্মের মানুষের কাছে ওনাকে প্রচার করার কথা ভাবতেও হয়নি। কখনো গেরুয়া বস্ত্র বা ফেস টুপি পরে নিজের অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়নি। বিধানসভায় দাঁড়িয়ে ভোটের জন্য কখনো বলতে হয়নি আমি ব্রাহ্মণ হিন্দু সন্তান। এখন চারপাশে যখন রবীন্দ্র থেকে সুভাষ জয়ন্তীতে রবীন্দ্রনাথ সুভাষের পাশে মুখ্যমন্ত্রীর ছবি, ডেঙ্গুর বিজ্ঞাপনে মশার পাশে মুখ্যমন্ত্রীর ছবি, এমনকি শৌচালয়ের পাশে নেতা নেত্রীদের ছবি দেখা যায়, তখন বুদ্ধদেব ভট্টাচার্য তো একটা সন্ন্যাসী রাজাই বটে। কখনো উনি আমি শব্দে বিশ্বাস করতেন না, বলতেন আমরা করেছি, আমরা করতে চাই। আত্মবড়াই যখন রাজনীতির অংশ, বুদ্ধদেব বাবু নিঃসন্দেহে একজন এক্সেপশন। শখ আহ্লাদ বিশেষ কিছু না থাকলেও খাওয়া দাওয়ার প্রতি একটা বিশেষ টান ছিল। ইলিশ ছিল ওনার খুব প্রিয়, আর প্রিয় বলতে ব্ল্যাক কফি আর সিগারেট। বামফ্রন্ট সরকারের তথ্যমন্ত্রী তখন তিনি। পূর্ব মেদিনীপুরে পার্টির একটা মিটিং রয়েছে, কিন্তু সেদিন পারিবারিক এক কাজ থাকায় মেদিনীপুরের সভাটায় যেতে চাইছিলেন না বুদ্ধদেব ভট্টাচার্য। তারপরে কেউ একজন খবর দিল পার্টির মিটিং এর আগে দুপুরে ইলিশ মাছ খাওয়ানো হবে। খবরটা বুদ্ধবাবুর কানে আসে, আর ঠিক সেদিন সময় মতো সেই মিটিংয়ে উপস্থিত হন। পছন্দের ইলিশ পাতে পড়তেই যার পোনায় খুশি বুদ্ধদেব ভট্টাচার্য। এই ঘটনার পরে পার্টির অন্দরেই অনেক হাসি ঠাট্টা করা হতো বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে। মুখ্যমন্ত্রী হওয়ার আগে উনি বলেছিলেন ওই চেয়ারে বসলে অনেক শিল্পপতির সাথে আপোষ করতে হয়। হয়তো ঠিক বলেছিলেন উনি, কিন্তু সেই মানুষটাকেও চেয়ার ছাড়তে হলো শিল্প আনার স্বপ্ন দেখে। অনেক ক্ষেত্রে পার্টির মতাদর্শের গণ্ডি পেরিয়েও চিন্তা করতে পেরেছিলেন তিনি। শেষ দিন অবধি আমাদের বুঝিয়ে গেছিলেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হওয়ার পর দেখেছিলেন অনেক ছেলে মেয়ে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং পড়তে রাজ্যের বাইরের প্রাইভেট ইনস্টিটিউশনে ভর্তি নিচ্ছে। তিনি প্রথম প্রয়োজন বোধ করেছিলেন রাজ্যে প্রাইভেট মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজ আনার কথা। তার জন্য একটি বিশেষ শর্ত রেখেছিলেন। শর্ত ছিল মাসিক 10,000 টাকার কম আয়ের পরিবারের সন্তানদের অর্ধেক টাকায় পড়াতে হবে এবং 8,000 টাকার কম মাসিক পরিবারের আয়ের সন্তানদের বিনামূল্যে পড়াতে হবে ওই প্রাইভেট ইনস্টিটিউশনে। তবেই এ রাজ্যে প্রাইভেট ইনস্টিটিউশন ঢুকতে পারবে। আর এখন প্রাইভেট শিক্ষা ব্যবস্থার ফিস আকাশ ছোঁয়া। সে বিষয়ে অন্য কোনো দিন কথা বলা যেতেই পারে। শিল্প আনতে সফল হয়েছিলেন বুদ্ধবাবু। শিল্পস্থানে এখন যেসব রাজ্য উল্লেখযোগ্য অবস্থানে আছে, যেমন গুজরাট, অন্ধ্রপ্রদেশ,
একসময় বামফ্রন্ট আমলে পশ্চিমবঙ্গ সেই সব রাজ্যকেও ছাপিয়ে এগিয়ে গেছিল। এর মূল কারণ ছিল MSE, মিডিয়াম অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ। সেই সময় শিল্পস্থানে গুজরাট ছিল দেশের মধ্যে 7 নম্বরে, অন্ধ্রপ্রদেশ 6 নম্বরে এবং পশ্চিমবঙ্গ 4 নম্বরে। রিপোর্টে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে 2012 সাল থেকে শুরু করে 2019 সাল অবধি 7 বছরে 16,000 কোটি টাকার কিছু বেশি ছাড়পত্র দেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্পে। অথচ বুদ্ধদেব ভট্টাচার্য তার সময় মাত্র 2 বছরে 2009 থেকে 2011 সালের মার্চ অবধি 23,087 কোটি টাকার শিল্প সংস্থান এ রাজ্যে আনেন। এক নজরে দেখে নেওয়া যাক বুদ্ধদেব ভট্টাচার্যের সময় কোন কোন শিল্প পশ্চিমবঙ্গে এসেছে এবং চুক্তি হয়েছে। 2000 সালে সল্টলেকে সেকেন্ড টেকনো পার্ক, 2001 সালে মহাকরণে IBM এর সাথে প্রথমবারের জন্য চুক্তি, 2002 সালে উইপ্রোর চেয়ারম্যান আজিব প্রেমজির সাথে চুক্তি, 2003 সালে বিধাননগর কগনিজেন্ট নিউ কমপ্লেক্স তৈরি হয়েছিল, 2004 সালে মহাকরণে IBM এর সাথে চুক্তি হয়, 2004 সালে ক্যামাক স্ট্রিটে তথ্য প্রযুক্তি দপ্তরের উদ্বোধন হয়, 2004 সালে তৈরি হয় গ্রিন আই পার্ক টেকনোপলিস, 2005 থেকে 6 সালে যে তথ্য প্রযুক্তি কেন্দ্রে মাত্র 32,000 লোক যুক্ত হয়েছিলেন সেটা 2009-10 সালে গিয়ে দাঁড়ায় প্রায় 1 লাখ। 2006 সালে সিঙ্গুর এবং নন্দীগ্রামের সাথে চুক্তি, 2008 সালে ইনফোসিসের প্রথম বিনিয়োগ এবং উইপ্রোর দ্বিতীয় বিনিয়োগ, 2010 সালে নোনাডাঙ্গায় IT পার্কের শিলান্যাস। এর মধ্যে পশ্চিমবঙ্গে কালো ইতিহাস হয়ে থাকবে সিঙ্গুর আর নন্দীগ্রামের ঘটনা। সিঙ্গুর দিয়ে শুরু করা যাক। প্রশ্নটা প্রথমে আসে, কি পেলাম আর আমরা কি হারালাম? সময়টা 2006 সাল। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ স্লোগান দিয়ে বিপুল জনাদেশে জিতে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। যেদিন শপথ গ্রহণ সেই দিনই ঘোষণা করলেন হুগলির সিঙ্গুরে টাটা মোটরস তাদের কারখানা করবে। সেই কারখানায় তৈরি হবে টাটাদের 1 লাখের গাড়ি ন্যানো। ন্যানো কারখানা হবে, তাই শুরু হলো জমি অধিগ্রহণের কাজ। সিঙ্গুরে প্রায় 1000 একর জমিতে কারখানা তৈরি হবে। কৃষি নির্ভর সিঙ্গুরে শিল্প হলে কৃষি জমির কি হবে? বুদ্ধদেব বাবুর সরকার সিদ্ধান্ত নিল জমিদানকারী প্রত্যেক পরিবারের একজনের চাকরি সুনিশ্চিত করা হবে এবং বাজার দরের থেকে প্রায় 4 গুণ বেশি দরে ওই জমিগুলো কিনবে রাজ্য সরকার। অধিগ্রহণের কাজ শুরু হয়েছিল ভালোভাবেই। প্রায় 80% কৃষক তাদের জমি দিলেন এবং টাকা নিলেন, কিন্তু 20% কৃষক রাজি হলেন না। সেই সময় সিঙ্গুরের বিধায়ক তৃণমূলের রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সিঙ্গুরে কৃষকদের আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরোধিতার আগুন হয়ে ওঠে আরো তীব্র। 24শে জুলাই দুর্গাপুর এক্সপ্রেস প্রায় স্তব্ধ করে রেখেছিলেন তিনি। অগাস্টে বিডিও অফিস পর্যন্ত ঘেরাও করা হয়। 2006 এগাচ্ছে, এবার সেপ্টেম্বর মাস। জমি অধিগ্রহণের বিরোধিতায় সিঙ্গুরের কৃষকদের নিয়ে ধর্নায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের নেতারা। মেয়ো রোডে মমতা বন্দ্যোপাধ্যায় অনশনেও বসলেন। দিল্লিতে পৌঁছালো বাংলার খবর। টানা 25 দিন অনশন করেছিলেন তৃণমূলের সুপ্রিমো। পৃথিবীর এমন একটা অনশন যেখানে 25 দিন খাবার না খেয়ে তিনি নিজের ওজনটাই নাকি বাড়িয়ে ফেলেছিলেন। 26 দিনের দিন ভাঙলেন তার অনশন। অন্যদিকে 15 দিন ধরে অবরুদ্ধ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। কলকাতা হাইকোর্টে মামলা হলো। আদালত জানালো বুদ্ধবাবু জমি অধিগ্রহণ করে কোনো ভুল করেননি। তবু থামলেন না মমতা। 2008 সালের 3রা অক্টোবর রতন টাটা বলেছিলাম মাথায় বন্দুক ঠেকালেও সিঙ্গুর ছাড়বো না, কিন্তু মমতা তো ট্রিগারটাই চেপে দিল। সাথে ঘোষণা করলেন সিঙ্গুরে তারা প্রকল্প করছেন না। আসলে ওই ট্রিগারটা রতন টাটার মাথায় টানা হয়নি, বন্দুকের ট্রিগার টানা হয়েছিল একটা একটা প্রজন্মের ওপর। 7ই অক্টোবর ঘোষণা করা হলো সিঙ্গুরের প্রস্তাবিত কারখানা যাচ্ছে গুজরাটের সানন্দে। সে সময় গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। সানন্দে তখন আনন্দ আর সিঙ্গুরে অমাবস্যার কালো অন্ধকার। রতন টাটার এই ঘোষণার সাথে মারা গেল হাজার হাজার তরুণ তরুণীর স্বপ্ন। 2011 সালে ক্ষমতায় এলো তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণের পরেই জমি ফেরত দিতে সচেষ্ট হলেন তিনি। কিন্তু ক্ষমতার অলিন্দে আজ 14 বছর কাটিয়ে ফেললেও সিঙ্গুর আজও শিল্প মৃত্যুর একটা দলিল হয়ে থেকে গেল।
অনেক শিল্প সম্মেলন হয়েছে, হবেও, কিন্তু টাটার মতো সংস্থার রাজ্য ছাড়ার ডার্ক স্পট আজও বিদ্যমান বাংলার এই শিল্প মানচিত্রে। এই ক্ষতি ছিল অপূরণীয়। ন্যানো কারখানা সরে যাওয়ার পরে সিঙ্গুরে কারখানা না হওয়ার ক্ষতিপূরণ চাইল টাটা মোটরস। সিঙ্গুরে কারখানা না করতে দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে 765 কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। ক্ষমতার 14 বছর পরে এক মঞ্চ থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেদিন বামেদের জন্য টাটা রাজ্য ছেড়ে চলে গেছিল। কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে, আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, টাটা চাকরি দিচ্ছে। আরে টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে। তখনও বেঁচে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হয়তো টিভিতে কান পেতে খবরটি শুনে মুচকি হাসিও হেসেছিলেন। মনে পড়ে মাননীয়া সেই দিনটার কথা, যখন টাটা রাজ্য ছেড়ে চলে যায়। আপনি রাজ্যপালকে মাঝখানে দাঁড় করিয়ে অহংকারের একটা হাসি হেসেছিলেন, আর সেদিন অসহায় হয়ে এক কোণে দাঁড়িয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেদিন উনি হেরেছিলেন নাকি হেরে গেছিল একটা প্রজন্ম? এরপরে আসে নন্দীগ্রামের আন্দোলন। নন্দীগ্রামের আন্দোলনের পর বুদ্ধবাবুর গায়ে কালি ছেটানোর দিনগুলো মনে পড়ে। মনে পড়ে সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে আপনার আন্দোলনের দিনগুলো। আজ 15 বছর বাদে আপনাকে মানতেই হলো, সেদিন বাপ বেটা পুলিশ সেজে গুলি চালিয়েছিল। বাপ্পাটা কোথায় ছিলেন? বুদ্ধবাবুর সাদা কাপড়ে আজও সততার রং লেগে আছে, আর আপনাদের শকুনের রাজনীতিতে সাদা শাড়িতে লেগেছে রক্তের দাগ। নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আন্দোলনে ভর করে রাজ্যে ক্ষমতার অলিন্দে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে আমাদেরকে অ্যাসেম্বলিতে সর্বকনিষ্ঠ বিধায়ক হচ্ছে শুভেন্দু অধিকারী, খুবই ভালো ছিল এবং সে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিকে নেতৃত্ব দেয়। নন্দীগ্রামের আন্দোলনের পর ইন্ডিয়া টুডের কাগজের একটি রিপোর্ট বেরোয়। ওখানে লেখা হয়, মাওবাদীদের বোমা, বন্দুক, অ্যামিউনিশন এগুলো সাপ্লাই করতেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন জানতেন সবটা। 2014 সালে নরেন্দ্র মোদীর আমলে সিবিআই বুদ্ধদেববাবুকে নন্দীগ্রাম কাণ্ডের পরে ক্লিনচিট দিয়েছিলেন। আজ ইতিহাস ঘেঁটে দেখার সময় এসেছে, সেদিন বুদ্ধবাবু হেরেছিলেন নাকি হেরেছিলাম আমরা। বুদ্ধদেব ভট্টাচার্য কখনো ব্যক্তিগত লড়াইতে বিশ্বাস করতেন না। আদ্যপান্ত আদর্শ নীতি চলা একটা মানুষের কথার ভাঁজেই ফুটে উঠত তার শিক্ষা। সেই মানুষটিকেও কম ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হয়নি। নিজের সহকর্মীদের কখনো অসম্মান করে কথা বলতেন না বুদ্ধবাবু। আজকালকার মুখ্যমন্ত্রী যখন সরকারি কর্মীদের ঘেউ ঘেউ করা কুকুর বলেন, তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওদের সম্বোধন করতেন মাননীয় সহকর্মীবৃন্দ। শিক্ষার হয়তো এটাই তফাৎ। কল্যাণ ব্যানার্জি একবার বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, ও শিল্প বোঝে না, ও শিক্ষা বোঝে না, ও কিচ্ছু বোঝে না। ও শুধু নন্দনে বসে স্কচ হুইস্কি আর 2-4টে সামনে মহিলা থাকবে, এর বাইরে কিচ্ছু বোঝে না। এই বুদ্ধ যদি বাংলায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়, ভারতবর্ষ ডুবে যাবে। ও দুটি পাঞ্জাবি পরে নন্দনে ঘুরছে, নন্দনে ঘুর, সন্ধ্যাবেলা একটু স্কচ ফচ খা, ওইটুকু পর্যন্তই থাক, যাতে ভবিষ্যতে একটু স্কচ ফচ খায়। তার বাইরে যদি স্বপ্ন দেখতে যায়, ও ধুতি হয়ে যাবে, পাঞ্জাবি হয়ে যাবে। আর দেখুন এখন ভাগ্যের কি পরিহাস। আজ সেই কল্যাণ বাবুকে নিজের দলের মানুষরা স্লোগান দিয়ে বলেন, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। সিনাই সিনাই রক্ত, অভিষেকের রক্ত, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। যে পার্থ চ্যাটার্জি দিনের পর দিন বুদ্ধবাবুর বিরুদ্ধে মিডিয়া ডেকে কালি ছেটাতেন, সেই পার্থ চ্যাটার্জিও আজ জেলে। যেদিন পার্থবাবু জেলে যাচ্ছিলেন, সেদিন বুদ্ধবাবুর দেখাশোনা করার মানুষটি বুদ্ধদেববাবুকে বলেছিলেন, দাদা শুনতে পাচ্ছ টিভিতে কি বলছে? বুদ্ধবাবু উত্তর দিয়ে বলেছিলেন, বুঝলে তপন, সুনাম অর্জন করতে মানুষের জীবন কেটে যায়। একদিনে সুনাম অর্জন করা যায় না, আর বদনাম রটতে লাগে মাত্র কয়েক সেকেন্ড। তপন দা দেখাশুনো করতেন বুদ্ধদেব ভট্টাচার্যের। ভালো নাম ছিল শোয়েব আলী পাইক, কিন্তু বুদ্ধবাবু নাম দেন তপন। তপনদার একটি লেখায় জানা যায়, বুদ্ধবাবুকে উনি জীবনে 2 বার কাঁদতে দেখেছেন। প্রথমবার যেদিন অনিল বিশ্বাস মারা গেলেন, আর দ্বিতীয়বার যখন সিঙ্গুর থেকে টাটা বিদায় নিল। তপনবাবু লিখছেন, 2 বারেই দেখেছি টেলিফোনে কান রেখে হতাশায় উনি ভেঙে পড়েছেন।
সিঙ্গুরের সময় ওপার প্রান্তে কার সাথে ফোনে কথা বলছিলেন জানি না, তবে এইটুকু বলেছিলেন, আমার স্বপ্ন একেবারে শেষ হয়ে গেল। আমাদের ছেলে মেয়েদের কথা ভেবে সিঙ্গুরের পরিকল্পনা করেছিলাম, ভেবেছিলাম রাজ্যের স্বার্থে সবাই তা মেনে নেবে, কিন্তু এটা যা হলো তা সর্বনাশ। তপনবাবু জানান, কোভিডের পরে প্রায় সিগারেট ছেড়েই দিয়েছিলেন ডাক্তারবাবুর নির্দেশে। রাতের দিকে খাওয়ার পর তপনবাবু পান খেতে বেরালে বুদ্ধবাবুও মাঝে মাঝে আবদার করতেন পান খাওয়ার, তবে সিগারেটের দুঃখটা উনি ভুলতে পারেননি। মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, তপন সিগারেট আছে? তপনবাবু প্যাকেটটা ওনার হাতের কাছে এনে দিলে বুদ্ধবাবু প্যাকেটটা থেকে গন্ধ শুঁকেই আবার রেখে দিতেন, আর তপনবাবু সেটিকে আবার যত্ন করে রেখে দিতেন। বুদ্ধবাবু তার জীবনে অনেক কিছু করেছেন, আবার অনেক কিছু করতে পারেননি। যেমন ধরুন, রাজ্য জুড়ে নিজের নামের ব্র্যান্ডিং করতে পারেননি, শিক্ষা নিয়ে রাজনীতি করতে পারেননি, নিম্নবিত্ত মানুষের টাকা আত্মসাৎ করে নিজের দলের লোকেদের অট্টালিকা গড়ে দিতে পারেননি, ছাত্রছাত্রীদের পথে বসাতে পারেননি, ধর্ম নিয়ে রাজনীতি করতে পারেননি। দলের কথা কতটা ভাবতেন জানি না, তবে রাজ্যের ছেলেমেয়েদের কথা ভাবতেন বেশ বড্ডই। তাই ওদের পরিযায়ী শ্রমিক হতে হতো না। বাড়ির ছেলেমেয়েটা ব্যাঙ্গালোর হায়দ্রাবাদে চাকরি না করে নিজের মা বাবার কাছে, পরিবারের কাছে একসাথে থাকবে, সেই স্বপ্ন দেখেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। পাড়ার ছেলে পাড়াতেই থাকবে, এই স্বপ্ন নিয়ে শিল্প আনতে চেয়েছিলেন। বুদ্ধবাবু সিনেমা প্রেমী ছিলেন, তবে অভিনয় দক্ষতায় ছিলেন খুব কাঁচা। শালবনী ইস্পাত কারখানার উদ্বোধনে গিয়ে যখন গাড়ির সামনে ল্যান্ডমাইন বিস্ফোরণ হলো, তখন মেকি ফুটেজ খাবার কথা তার মাথাতেও আসেনি। খুব সাধারণভাবে নির্দেশ দিয়েছিলেন তদন্ত করার। সেই চক্রান্তের মূল মাথা ছত্রধর মাহাতো আজ তৃণমূলের বড় নেতা। আজকালকার মন্ত্রীরা যারা বুদ্ধবাবুকে জেলে ঢুকানোর হুঁশিয়ারি দিয়েছিলেন, তাদের প্রত্যেকের ঠাঁই শ্রীঘরে। সাদা পাঞ্জাবির এমন মহিমা। কখনো গেরুয়া বস্ত্র বা ফেস টুপি পরে রাজনীতি করতে হয়নি। কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন, কেউ দাঙ্গা করতে এলে মাথা ভেঙে গুড়িয়ে দেব। সৎ হওয়া কোনো চয়েস নয়। আজকালকার ভুরি ভুরি অসৎ নেতা নেত্রীর মাঝে বুদ্ধবাবুরা বুঝিয়ে দিয়েছেন, সৎ থাকা কোনো বাড়তি অ্যাচিভমেন্ট হতে পারে না। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। পদে পদে রাজ্যবাসী বুঝেছে তারা কত বড় ভুল করেছে। ভুল করেছে আপনাকে অবিশ্বাস করে, যার মাসুল আমরা গুনে চলেছি প্রতিনিয়ত। আপনি বারবার ফিরে আসুন এই মাটিতে। ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হোক আপনার চেনা মন্ত্রে। এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। যে দল ল্যান্ডমাইনে তাকে শেষ করার চেষ্টা করেছিল, সেই দলের প্রতিষ্ঠিত সরকার তার শেষ দিনে তাকে গান স্যালিউট দেওয়ার আবেদন করেছিলেন। হেরেও জিতে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। জ্বালিয়ে আগুন শিরায় শিরায় বুক বেঁধে আজ লড়াই হোক, এবার রাজার সিংহাসনে আসুক ফিরে যোগ্য লোক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।